প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? 8:46 বাজে। টাইম ধরে আমরা মূলত ট্রেড করি। সময়টা যেহেতু 8:46, একটু পরে আসলে মার্কেটটা থামে আসবে। 9টা, 9:30, 10টা, 10:30, 11টা, 11:30 পর্যন্ত মার্কেটটা, এই যে টাইম রেঞ্জটা বললাম 9:30 থেকে 11টা, এই টাইম রেঞ্জে মূলত ভলিউমটা থাকে না। মানে সকালের দিকে আপনার ভলিউমটা চলে আসছিল ধরেন 5টার পরে, কিন্তু যে 9টা 9:30 বেজে যায় তখন ভলিউমটা কমে আসে। দ্যাট ইজ নট যে সব দিন এরকম হয়, বাট মোস্ট কেসেস। তো আপনাকে এই কারণে ট্রেড এক্সিকিউট যদি আপনি করেন, তাহলে টাইম ফ্রেম ওয়াইজ 9টার আগে, 9:30টার আগেই রেজাল্টটা নিয়ে বেরোয় আসাটা ভালো। আদার দ্যান দ্যাট একটা কনসলিডেশনে পড়ে যাবেন, যে সময় প্রাইসটা চপ করা শুরু করবে বা স্কুইজ করবে বলতে একটা সেন্টার হবে, ফলে আপনার একদিকে যদি না যায় তাহলে তো আপনি প্রফিট করতে পারবেন না। তো এটা একটা বিষয়। আমরা বর্তমানে যে অবস্থায় আছি এটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা দেখব যে এখানে কিভাবে আমরা ট্রেড করতে পারি। আমাদের ট্রেডিং এর জন্য আমরা যেই মেথডগুলো ইউজ করতেছি, আমরা একেবারেই মেথডিক্যাল। আমাদের সব কিছুই কমপ্লিটলি মেথডিক্যাল, যেটা আমি একটু এখানে শর্টে বলে দিই। আমরা মূলত কি করি, মূলত আমাদের টাইম ফ্রেম থাকে দুইটা। একটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম, যেটা হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টাতে আমরা কি করি? 4 ঘন্টাতে আমরা প্রথমে যেটা করি যে ট্রেন্ড বের করি। এরপর 4 ঘন্টাতে পিডিআরএ বের করি। পিডিআরএ 3 ধরনের পিডিআরএ আছে। একটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু এরিয়া, এরপর ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ফাইনালি সুইং পয়েন্ট। এগুলো আমরা হায়ার টাইম ফ্রেমে বের করি। এগুলো কেন বের করি আমরা? বিকজ এগুলো আমাদেরকে কনটেক্সট ডেভেলপ করতে হেল্প করবে, টার্গেট কনটেক্সট। এরপর আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই। লোয়ার টাইম ফ্রেম বলতে অ্যাসোসিয়েটেড, যেটাতে হায়ার টাইম ফ্রেম ধরতেছি তার 3 ধাপ নিচে যে টাইম ফ্রেমটা, অর্থাৎ আমি যেহেতু আমার ক্ষেত্রে 4 ঘন্টাতে ট্রেড করি, আমার লোয়ার টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট। তা আমি 5 মিনিটে যাব, যে আমি তখন 5 মিনিটে যেটা দেখি, 5 মিনিটে আমরা ফ্র্যাক্টালি কোন দিকে আছে, মানে ফ্র্যাক্টাল ডেভেলপমেন্টটা দেখি। ফ্র্যাক্টাল অ্যালাইনমেন্ট বলি আমি। কঠিন লাগতেছে টার্মগুলো, বাট বিষয়টা আসলে অতটা কঠিন না, একটু সময় লাগে ইনিশিয়ালি। ফ্র্যাক্টাল অ্যালাইনমেন্ট দেখি এবং আমাদের এখানেও আমরা লোয়ার টাইম ফ্রেমে পিডি অ্যারেটা দেখি, যে পিডি অ্যারেটা আমাদের 4 ঘন্টার বা হায়ার টাইম ফ্রেমের যে অ্যালাইনমেন্টটা, টার্গেটটা যেদিকে, সেদিকে বরাবর আছে কিনা। তো ফ্র্যাক্টাল অ্যালাইনমেন্টের সাথে আমরা পিডি অ্যারেটা দেখি এবং আমরা 2 ক্যান্ডেল রিজেকশন, এটা মূলত ক্যান্ডেল সায়েন্স, আমরা ক্যান্ডেল সায়েন্সটা ইউজ করি। 2 ক্যান্ডেল রিজেকশন দিয়ে আমরা অর্ডার প্লেস করি। তো এটাকে আমরা চ্যালেঞ্জ একটু ইজি করি এবং চার্টে বর্তমানে আমি যেখানে আছি সেখানে একটা 2 ক্যান্ডেল রিজেকশনের জন্য আমি ওয়েট করতেছি। এগুলো সব কিছুই অ্যালাইন করছে এবং 2 ক্যান্ডেল রিজেকশনটা হয়ে গেলে আমি এখানে ট্রেড নিব। বাট প্রবলেমটা হচ্ছে যে এখানে 4 ঘন্টা সুইংটা খুব কাছে, ফলে আমার হাতে খুব বেশি মার্জিন নেই, প্রফিট মার্জিনটা। তারপরে আমরা দেখব যে এখানে আমরা ট্রেডটা নিতে পারি কিনা এবং চেষ্টা করব যে 9:30টার আগেই যদি হয়ে যায় ভালো, 9:30, 10টার আগে হয়ে গেলে ভালো। আমরা কনসলিডেশনের মধ্যে পড়তে চাই না। ওকে, আমরা হায়ার টাইম ফ্রেম 4 আওয়ারে আপনারা যদি ডেইলি ইউজ করেন, তাহলে আপনারা 15 মিনিট আপনার এক্সিকিউশন। আমি যেহেতু 4 ঘন্টা করতেছি, আমার 5 মিনিট। কেউ যদি উইকলি ফলো করেন তাহলে তার 4 ঘন্টা, এভাবে। কিন্তু সিস্টেম একই। হ্যাঁ,
তাহলে এখানে দেখেন যে আমরা দেখতেছি যেটা যে ফেয়ার ভ্যালু এরিয়া, আপনি আমার প্রিভিয়াস ভিডিওটা দেখবেন ফেয়ার ভ্যালু এরিয়া কিভাবে বের করে। দেখেন যে এখানে একটা ফেয়ার ভ্যালু এরিয়া আছে, প্রাইসটা যখন উপরে গেছে প্রাইস এই ফেয়ার ভ্যালু এরিয়া পর্যন্ত, এই দেখেন এই উইকটা ঠিক ফেয়ার ভ্যালু এরিয়ায় আসছে। ফেয়ার ভ্যালু এরিয়া নিজে একটা পিডি অ্যারে, পিডি বলতে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট, এটা একটা ডিসকাউন্ট অ্যারে। এখানে সেকেন্ড ডিসকাউন্ট অ্যারে ছিল আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, তা এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এখানে ঢুকছে, টু ক্যান্ডেল রিজেকশন হয়ে দেখেন এই অ্যারেটাও আপনাকে প্রফিট দিছে, আপনি হাইটা টার্গেট করতে পারতেন এই রিজেকশন ধরে। পরবর্তীতে আপনি সেকেন্ড যে আপনার ফেয়ার ভ্যালু এরিয়াটা, অর্থাৎ এই যে কারেকশান এখান থেকে যে উঠছে এবং এখানে যে পুল ব্যাক করছে, এই পুল ব্যাক ফেজটাই মূলত ফেয়ার ভ্যালু এরিয়া। তো এই সেকেন্ড এরিয়াতেও আপনি ট্রেড পাইছেন, দেখেন সেকেন্ড যেই ফেয়ার ভ্যালু এরিয়াটা। এরপরে আসে সুইং পয়েন্ট, অর্থাৎ এই নিচের এই সুইংটা, তো সুইং পয়েন্ট পর্যন্ত প্রাইস আসে নাই। তো এখানে যখন আসলো আপনাকে উঠলো নামলো আবার উঠলো, এখানে ব্রেকটা যখনই করলো তখনই আপনি দেখতেছেন যেটা যে ফেয়ার ভ্যালু এরিয়া এখান থেকে এতখানি, এই পুল ব্যাক সেশন বা রিট্রেসমেন্ট যে যেটা বলেন, এই এরিয়াটা ছিল আপনার ফেয়ার ভ্যালু এরিয়া। তা ফেয়ার ভ্যালু এরিয়াটা আমরা যখন ধরবো আমরা দেখব যে ধরার সময় যে এখানে যখন ব্রেক করতেছে তখন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, যদি গ্যাপ থাকে তাহলে যেটা গ্যাপের মধ্যে পড়বে সেটা ধরবো, যদি এই টপ উইক গ্যাপে পড়ে তাহলে টপ উইক ধরবো, আর যদি এই বডি গ্যাপে পড়ে সেক্ষেত্রে বডি ধরবো। এক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিলই না, ফলে আমরা টপটা ধরলাম। এবং আমার একটা পিডিআরে হলো এটা এবং আমার সেকেন্ড পিডিআরে ছিল এটা। তা প্রাইসটা দেখেন কারেকশানে আসছে, এসে ফেয়ার ভ্যালু এরিয়া, হয়তো এর ভিতরে 1 আওয়ারে গেলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো, সে 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও রিজেক্ট করছে। তাহলে এটা নতুন করে আমরা দেখতেছি আবার যেটা যে প্রাইসটা এখান থেকে এই পর্যন্ত কারেকশানে আসছে, এসে রিজেক্ট করছে। তাহলে এই কারেকশান ফেজটা আবার নতুন একটা ফেয়ার ভ্যালু এরিয়া, যেটার সাথে দেখেন যে আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি এখানে বডির সাথে গ্যাপটা নেই, উইকের সাথেও গ্যাপটা নেই, ফলে আমরা উইকটা ধরবো। তো আমরা ফেয়ার ভ্যালু এরিয়া পেয়ে গেলাম, সুইং পয়েন্টের নিচটা পেয়ে গেলাম, এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা এক্ষেত্রে আমরা দেখতেছি যে নেই এখানে। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটি পিডিআরে দুটা পাইছি, একটা ফেয়ার ভ্যালু এরিয়া এবং একটা সুইং পয়েন্ট। এখন আমরা আজকে সকালে যে অবস্থায় আছি সে অবস্থায় আমরা কি করতে পারি। আমরা দেখছি প্রাইসটা উপরে যে কারেকশানে আসছে, এবং যখন কারেকশানে আসছে তখন সেই ফেয়ার ভ্যালু এরিয়াতে এসে কারেক্ট করে কিন্তু উপরে যেতে পারে নাকি বন্ধুরা, সে এখান থেকেই উপরে চলে যেতে পারে, কারণ সে বর্তমানে একটা পিডিআরেতে আছে। আরেকটা যেটা সে করতে পারে, যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ নেই এখানে, সে এই সুইং পয়েন্ট পর্যন্ত আসতে পারে, যেটা বেশ খানিকটা দূরে আছে। আর এখান থেকে যদি উপরে যায় তাহলে আমরা দেখতেছি যে উপরে এই সুইং পয়েন্টটা তার একটা টার্গেট। তাহলে আমরা কনটেক্সট টার্গেট পেয়ে গেলাম, যে কনটেক্সট টার্গেট দুইটা, উপরের দিকে এটা, নিচের দিকে এটা, এবং নিচের দিকে একটু দূরবর্তীভাবে এটা, এর ভিতরে কিন্তু না, কারণ আমার পিডিআর এটা আছে, খেয়াল করলে ফেয়ার ভ্যালু এরিয়া এখানে, তাহলে এখান থেকেই রিজেক্ট করবে। আর যদি না করে পড়তে থাকে তাহলে মোস্ট লাইকলি সে এই পিডিআর এটা নিবে, কারণ প্রাইস কি করে, প্রাইস ফেয়ার ভ্যালু অফার করে অথবা লিকুইডিটি নেয়। তাই লিকুইডিটি আছে এর নিচে এবং এর নিচে, এই যে কারেন্ট যে সুইং 4 ঘন্টার যে এই যে সুইং লোটা, এর নিচেও লিকুইডিটি আছে। তো এই কারণে আমরা এটাকেও টার্গেট করতেছি প্রাইমারিলি ছোট করে, খুব কাছাকাছি একটা টার্গেট। তা দেখি আমরা এই টার্গেট পর্যন্ত আসতে পারি কিনা, এর জন্য আমরা 5 মিনিটে যাব। বন্ধুরা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে, সেটা হচ্ছে যে ফ্র্যাক্টাল অ্যালাইনমেন্ট। এই ফ্র্যাক্টাল অ্যালাইনমেন্ট কি, এটা যদি আপনি না জানেন তাহলে মূলত আপনি যেটা হবে যে প্রাইসটা আপনার ডিরেকশন বা হায়ার টাইম ফ্রেমের যে আপনি কনটেক্সট টার্গেট তৈরি করতেছেন, কনটেক্সট টার্গেটের দিকে যাওয়ার জন্যে তাকে পুরোপুরি অ্যালাইন হতে হবে। সেই অ্যালাইনমেন্টটা আপনি
ভুল জায়গা ধরবেন, ভুল করে ফেলবেন, যেটা আসলে আমাদের কারোরই কাম্য না। আমরা চাবো যে আমরা যখন 4 ঘন্টার যে অ্যালাইনমেন্টটা, অর্থাৎ টার্গেট কনটেক্সট অ্যালাইনমেন্ট, এখানে টার্গেটটা এখানে আছে, তাহলে এখানে আসার জন্য প্রাইসটা যেন আসলেই ফ্র্যাক্টালিও এদিকে তাক করে, এদিকে অ্যালাইন করে। তো সেটার জন্য কি করব আমরা? দেখেন যে এক্ষেত্রে যেটা হয়েছে, আমরা চার্টে যদি যাই, চার্টে যে আমরা দেখতে পারতেছি এখান থেকে উঠছে এখানে নামছে, তাহলে আমাদের কারেকশন ফেজটা ছিল এখান থেকে এই পর্যন্ত। তাহলে দিস ইজ এ ফেয়ার ভ্যালু এরিয়া। তাহলে এই টোটাল মুভমেন্টটাকে যদি আমরা আলোচনায় আনি, তাহলে আমরা যেটা দেখতে পাই যে এটা ছিল অর্ডার ফ্লো লেগ। অর্ডার ফ্লো লেগটা আমরা একটু জেনে আসব। অর্ডার ফ্লো লেগটা হচ্ছে আমাদের মূলত হায়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে আমরা যখন পিডিআরে বের করতেছি তখনও কাজে লাগতেছে, এবং লোয়ার টাইম ফ্রেমে যখন পিডিআরে বের করতেছি তখনও কাজে লাগতেছে। তো অর্ডার ফ্লো লেগটা কি? অর্ডার ফ্লো লেগ হচ্ছে প্রাইসটা যখন একবারে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ তৈরি করে যে মুভমেন্টটা করে কারেকশনের আগে, অর্থাৎ এর ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এবং একবারে মুভ করছে, তারপরে সে কারেকশানে আসছে এবং হাইটা ভেঙে ফেলছে, ঠিক এখানে এসে হাইটা ভাঙছে, প্রিভিয়াস হাই। তখন আমরা এখানে একটা ফেয়ার ভ্যালু এরিয়া পাওয়া যাই। এবং মজার বিষয় হচ্ছে প্রাইস যখন এই অর্ডার ফ্লো লেগটা তৈরি করলো, অর্ডার ফ্লো লেগ বলি আমরা এটাকে, যখন সে ব্রেক করবে তখন সে এখানে পুনরায় খুব দ্রুত ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে আরও একটা অর্ডার ফ্লো লেগ তৈরি করবে। এটা হচ্ছে অর্ডার ফ্লো লেগের নেচার। তার মানে সে কারেক্ট করলো, ফেয়ার ভ্যালু অফার করে যখন রিজেক্ট করে উপরের দিকে রওনা দিচ্ছে, তখন এখানে পুনরায় সে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করবে, এবং এটা হয়ে গেল তার নতুন একটা অর্ডার ফ্লো লেগ। আমি সংক্ষেপে লিখতেছি, তার মানে এই লেগটা নতুন আর একটা অর্ডার ফ্লো লেগ। তারপর যখন আবার সে ফেরত আসবে, আবার যাবে, তখন এটা হয়ে যাবে ফেয়ার ভ্যালু এরিয়া। আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এটার গুরুত্বটা কি দেখেন, যে এখানে একটার প্রাইস উঠতেছে, এখানে এসে রিজেক্ট করছে, এবং সে রিজেক্ট করে আসলে হাইটা ভাঙতে পারে নাই। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে বায়াররা এক্সস্ট করছে। স্টিল আমরা যদি ধরি যে প্রাইস যেহেতু এটা ছিল একটা অর্ডার ফ্লো লেগ, এবং ওঠার পরে প্রাইস এর ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে দেখেন আছে, বাট যেহেতু হাইটা ভাঙতে পারে নাই, এটাকে আমরা একটা নতুন বুলিশ অর্ডার ফ্লো লেগ বলতে পারতেছি না, কারণ এটা কিন্তু তার প্রিভিয়াস হাইটাকে ভাঙতে পারে নাই। তো এটার ভিতরেই চপ করতেছে, ফলে এই এরিয়াটা, এই যে কারেকশন ফেজটা, এটা মূলত একটা ফেয়ার ভ্যালু এরিয়া। যে এরিয়াটা আমরা যদি প্রোগ্রেস করি, এখনই আমরা ফ্র্যাক্টালটা বুঝবো, যদি প্রোগ্রেস করি আমরা দেখতে পারতেছি যে প্রাইসটা যতক্ষণ, আমাদের মূল যে কনসার্নটা, প্রাইসটা যতক্ষণ এর নিচে না যাচ্ছে এবং দুইটা লেগ তৈরি করতেছে, দুইটা অর্ডার ফ্লো লেগ, যেমন এক্ষেত্রে দেখেন এখানে একটা এবং এখানে আর একটা তৈরি করছে, দুইটা। তা এই যে প্রথমটা আপনাকে বলতেছে যে উপরের থেকে নিচের দিকে ঝোঁকে আসছে, আর সেকেন্ডটা আপনাকে কনফার্ম করতেছে যে হ্যাঁ ঝোঁকটা রাইট, ঝোঁকটা ঠিক আছে, ঝোঁকটা রং ছিল না। এবং আমরা এভাবেই অর্ডার ফ্লো লেগ ইজিলি বের করব। দেখেন যে অর্ডার ফ্লো লেগে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে, এবং এটা কারেকশানে আসছে। কারেকশানে আসলে আমরা কারেকশন ফেজটাকে ধরে যদি টান দিই এই পর্যন্ত, তাহলে এটা ছিল ফেয়ার ভ্যালু এরিয়া। তাহলে আমরা পিডি অ্যারের সূত্রতে যাব, যে পিডিআরে কি। আমরা পিডিআর এর মধ্যে আমরা জানি যে ফেয়ার ভ্যালু এরিয়া থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, সুইং পয়েন্ট থাকে। এবং আমরা এখানে এসে যখন দেখতেছি যে এখানে প্রাইসটা পড়ছে, এখানে প্রাইসটা এরকম পড়ছে, অর্ডার ফ্লো লেগ তৈরি করছে এবং কারেক্ট করছে, এবং এসে আবার এই লোটাকে ভেঙে ফেলছে, তখন আমরা ফেয়ার ভ্যালু এরিয়া পেয়ে গেছি। এইখান থেকে এই যে কারেকশন, একটু হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু এরিয়া। এখন এই ফেয়ার ভ্যালু এরিয়াটা নিজে একটা পিডিআরে আমরা জানি,
এর ভিতরে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এই যে সেকেন্ড আপনার বা দ্বিতীয় ফেয়ার ভ্যালু আপনার অর্ডার ফ্লো লেগে, এক্সকিউজ মি, যে দ্বিতীয় অর্ডার ফ্লো লেগে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আসছে, ওই গ্যাপটা একটা পিডিআরে, এই যে সুইংটা একটা পিডিআরে, এবং এই যে ফেরত আসছিল, এবং আমরা ওই ফেরত আসার কারণে যে এখান থেকে পর্যন্ত ফেরত আসছিল, এই জন্য আমরা এটাকে যে ফেয়ার ভ্যালু এরিয়া বলছি, এই ফেয়ার ভ্যালু এরিয়াটাও একটা পিডিআরে। তাহলে প্রাইস পিডিআরেতে যায়। তা প্রথমত আমরা দেখতেছি যে প্রথম পিডিআরেতে যে একটা রিজেকশন আসছিল, বাট হোল্ড করতে পারে নাই, তার মানে ফেয়ার ভ্যালু এরিয়াটা ফেল করছে। টু ক্যান্ডেল সাইন্সটা আমার আগের ভিডিওগুলোতে আলোচনা করা আছে, আপনারা তারপরেও দেখে নেবেন। যখন একটা পিডিআরে আছে, সেটা হোক ফেয়ার ভ্যালু গ্যাপ, সুইং পয়েন্ট বা ফেয়ার ভ্যালু এরিয়া, যখন প্রাইসটা এর মধ্যে যাচ্ছে, যাওয়ার পরে প্রাইসে আমরা ইদার প্রাইস এটাকে সম্মান জানাচ্ছে অথবা অসম্মান জানাচ্ছে। অসম্মান যখন জানাচ্ছে তখন আমরা মূলত ওর ক্লোজিংটা পাবো একেবারে এইরকম ক্লোজিং, যে খুব স্ট্রংলি ওর ভিতরে ক্লোজ করতেছে, তার মানে আপনার অসম্মান করতেছে। এই যে আপনার একটা বাধা, এই বাধাটাকে অসম্মান করতেছে। কিন্তু যদি এমন হয় যে প্রাইসটা ঢুকছে এবং রিজেক্ট করছে এবং উপরে ক্লোজ করতে পারে নাই, এবং আপনার এই লেগটা, উইকটা আপনার বডি থেকে অনেক বড়, তখন কিন্তু আমরা বুঝবো যে এই যে পিডিআর, এই পিডিআর এটাকে সম্মান করতেছে। সিম্পল, একেবারেই সিম্পল। কিন্তু আপনারা একটা ক্যান্ডেল দেখেই অর্ডার প্লেস করবেন না। যেমন এক্ষেত্রে আমরা যদি এটাকে একটু জুম করি, এবং আমরা যেহেতু সেকেন্ড আমরা ফ্র্যাক্টালি আমরা দেখতেছি যে ফ্র্যাক্টালটাকে ব্রেক করে নিচে পড়ছে, এটা ছিল ফ্র্যাক্টাল, ছিল এটা, তো ফ্র্যাক্টালটাকে ব্রেক করে নিচে পড়ছে, তার মানে আমাদের দিকে তাক করছে। কিন্তু কনফার্ম করতে হবে এটা জাস্ট প্রথম অর্ডার ফ্লো লেগ ছিল। দ্বিতীয় অর্ডার ফ্লো লেগ এটা, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, তার মানে এখান থেকে এবার রিজেক্ট হলে আমরা খুব সুন্দরভাবে এখানে একটা ট্রেড নিতে পারি। এখানে আমার স্টপ লস এখানে থাকবে, টেক প্রফিটটা এখানে থাকবে। তা আমরা এখানে টু ক্যান্ডেল সাইন্সটা অবজার্ভ করতেছি একেবারেই সার্জিয়ানের মতো, যেখানে টু ক্যান্ডেল সাইন্সটা মেলে কিনা। তা দেখেন যে প্রথম ক্যান্ডেলটা যখন এর ভিতরে ঢুকছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে, তখন সেটার নেচার কি ছিল, এই জন্য আমরা বোঝার জন্য দেখেন যে এখানে হালকাটা ইয়া ছিল, কিন্তু বডি সাইজটা বড়, তার মানে এটা রেসপেক্ট করে নাই তেমন একটা, কিছুটা রেসপেক্ট, বাট কনফার্ম রেসপেক্ট না। এবং পরের ক্যান্ডেলটা একেবারে বলতেছে আমি কোনো রেসপেক্টই করলাম না এই ফেয়ার ভ্যালু গ্যাপকে। আপনারা দেখতে পারতেছেন যে পরের ক্যান্ডেলটা বলছে আমি এটাকে, যেহেতু পরের ক্যান্ডেলটা একেবারে স্ট্রং বুল ক্যান্ডেল, এ বলছে আমি এটাকে কোনো রেসপেক্টই করি নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনো ফেয়ার ভ্যালু মিটিগেট করে খুব বেশি বাইরে চলে যায়নি, ফলে আমরা স্টিল টু ক্যান্ডেল সাইন্সটাকে দেখার সুযোগ আছে, যে মিলানোর সুযোগ আছে। তো দেখেন যে এখানে আবার থার্ড যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এর যে হাইটা ছিল, হাইটাকে সুইপ করলো, করে নিচে পড়ছে, এবং আপনার যে এটা যে বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশের বডিটা কিন্তু বেশ ভালোই ছিল। তার মানে এটা একটা আপনাকে আইডিয়া দিচ্ছে যে টু ক্যান্ডেল রিজেকশনের। বাট দ্য প্রবলেম ইজ এর নিচের দিক থেকে যখন ক্লোজ করছে, তখন নিচের দিক থেকে একটা প্রেশার আসছে, যেটার কারণে আমরা আবার এখানে অর্ডার প্লেস করি নাই। টু ক্যান্ডেলের ইস্যুতে এখানে ফেয়ার ভ্যালু, এখানে কি হয়েছে মূলত, এখানে নিচে গেছে, উপরের দিকে পাঞ্চ করছে, ফলে একটু উপরে ক্লোজ করছে। আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, আমরা হয়তো উপরের দিকে 1 মিনিটে এর মধ্যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো। তা আমি অত জটিল করতে চাচ্ছি না, আপনারা অনেকেই নতুন একেবারে। আমরা এখানে টু ক্যান্ডেল সায়েন্সটাতে আমরা দেখতেছি যে এটা একটা ডিসরেসপেক্ট ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলটা ওটার লিকুইডিটিটা নিয়ে ওর উপরটাকে সুইপ করে নিচে পড়ছে। কিন্তু এটা যদি আরেকটু বেয়ারিশ ক্লোজ করতো, কিন্তু রিজেকশনটা একটু বেশি হয়ে গেছে, এই কারণে আমরা একটু কনফিউজড। ফলে আমরা এখানে ট্রেড নিচ্ছি না, কারণ আমরা সার্জিয়ানের মতো ট্রেড করব এখানে, আমরা একেবারেই অবজেক্টিভ। তো দেখেন যে এরপরের ক্যান্ডেলটা তেমন কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। এরপরের ক্যান্ডেলটা একটা রেসপেক্ট ক্যান্ডেল আসতেছে, যেটা নিচের সাইড থেকে রিজেক্ট করতেছে। তার মানে
যে নিচের যে রিজেকশনটা এখানে ছিল ওই রিজেকশনটাকে ও অ্যাগ্রি করতেছে, মানে ও উপরের দিকে যাওয়ার জন্য অ্যাগ্রি করতেছে। এই ক্যান্ডেলটা বলতেছে যে আমি রেসপেক্ট করতেছি নিচের সাইডটাকে। তাহলে আপনি এখানে চান কি, আপনি এখানে চান উপর থেকে রিজেক্ট করুক, উপরের সাইডটাকে রেসপেক্ট করে নিচের দিকে পড়ুক এবং আপনার এই কন্টেক্সট টার্গেটে চলে আসুক। তার জন্য আপনি এখানে ওয়েট করতেছেন, বাট আপনাকে ক্যান্ডেল বলতেছে সামথিং এলস। ক্যান্ডেল আপনাকে বলতেছে যে এখানে দেখুন নিচ থেকে আমি রেসপেক্ট করতেছি, নিচের যে প্রেশারটা আছে ওই প্রেশারটাকে আমি রেসপেক্ট করতেছি এবং এখানেও একবার নিচের প্রেশারটাকেও রেসপেক্ট করছে। ফলে আপনি এই পিডিআরতে এসে আপনি খুব একটা ডুয়ালিটির মধ্যে আছেন, যে উপরে যে নিচে আসতে যেও নিচে যাইতে পারতেছে না। সিম্পল কিনা ভাই? এখানে উপরে আসছে, পিডিআরে ফেয়ার ভ্যালু গ্যাপে চলে আসছে, কিন্তু সে নিচে যেতে পারতেছে না। নিচে যেই যাইতে চাচ্ছে একটা রিজেকশন আসতেছে। এখন আপনার নিচে যাওয়ার জন্য টু ক্যান্ডেল সাইন্সে একটা স্ট্রং এনগালফ দরকার, অথবা উপরের দিকে যাবে এবং ঠেইলে নিচে নামাবে এবং পরের ক্যান্ডেলটা ওটাকে সাপোর্ট করবে, এরকম কিছু একটা দরকার। সেরকম যদি কিছু আপনি না পান ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ইংগেজ করবেন না, কারণ এর উপরে আরও একটা পিডিআরে আছে সুইং পয়েন্ট। প্রাইসটা এই সুইং পয়েন্টে যেতে পারে, তারপরে সেখান থেকে আবার রিজেক্ট করতে পারে। তা ক্লিয়ার কিনা বন্ধুরা? আমি ফ্র্যাকটালটাকে আরেকটু এখানে আলোচনা না করলেই না, যে ফ্র্যাকটালটা মূলত হচ্ছে যে আপনার, আমি একটু ক্লিয়ার করে নিই এটাকে। আমরা এটাকে অবজারভেশনে রাখবো, এই কারণে আমরা একটু সাইডে আর্টও করব, আবার এটাকে দেখতেও থাকবো। তা ফ্র্যাকটাল মূলত হচ্ছে যে যখন প্রাইসটা আপসাইডে মুভ করে এবং আপসাইডে যখন মুভ করতেছে এবং প্রাইসের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতেছে, আবার যখন প্রাইস এখান থেকে ডাউন সাইডে আসতেছে এবং একটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে আসতেছে এবং এখানে ধরেন এসে ক্লোজ করলো, তাহলে বুলিশ যে ফেয়ার ভ্যালু গ্যাপ সেটাকে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেট করে দিয়ে একটা নিউট্রাল অবস্থান তৈরি করে, যেটা প্রাইসের একটা ফ্র্যাকটাল নেচার, যে নেচারটা আমরা দেখতে পারি। এবার এরপরে যখন সে আবার নিচে পড়বে এবং ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করবে, তখন আমরা বলবো যে এখানে ফার্স্ট একটা অর্ডার ফ্লো লেগ তৈরি হয়েছে। কিন্তু ফার্স্ট অর্ডার ফ্লো লেগ ইজ নট এনাফ, আপনাকে ওয়েট করতে হবে যে ফেরত আসুক, এসে আবার একটা অর্ডার ফ্লো লেগ তৈরি করুক, যে ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, সুইং পয়েন্ট থাকবে এবং সেখান থেকে প্রাইস রিজেক্ট করুক। সেখানে যখনই আসবে আমরা এখানে টু ক্যান্ডেল সাইন্সটা আমরা এর মধ্যে দেখব, ঠিক যে জায়গায় আমরা বর্তমানে আসি। দেখেন, তার মানে আপনার ফ্র্যাকটাল এরিয়াটা ছিল এখানে, ফ্র্যাকটালের নিচে অর্ডার ফ্লো লেগ তৈরি করে নিচের দিকে যাওয়ার প্রথম ঝোঁকটা দিছে এখানে এবং দ্বিতীয় ঝোঁকটা দিছে এখানে, কনফার্মেশন ঝোঁক। এর মধ্যেও আমরা টু ক্যান্ডেল সাইন্সের রিজেকশনের জন্য ওয়েট করব, যে টু ক্যান্ডেল সাইন্সের রিজেকশন আসে কিনা। যেটা আমরা দেখেন যে আমাদের প্রথম অর্ডার ফ্লো লেগ ছিল এটা এবং দ্বিতীয় অর্ডার ফ্লো লেগ এটা, এবং ফ্র্যাকটাল পজিশনটা ছিল এটা, যে ফ্র্যাকটালের লোয়ার সাইডে চলে আসছে। কিন্তু আমরা এখান থেকে টু ক্যান্ডেল রিজেকশনটা এখনো পাচ্ছি না, যেটার জন্য আমরা ওয়েট করছি। আশা করি আমরা পাবো। এই ক্যান্ডেলটা ক্লোজিং টাইম আছে 1 মিনিট 43 সেকেন্ড। আমি আপনার জন্য ইন্ডিকেটর ইউজ করবেন, অথবা আপনি টাইমে দেখলেও এখানে দেখা যাচ্ছে, টাইমটা ইম্পর্ট্যান্ট। তো এই ক্যান্ডেলটা দেখেন যে একটা রেসপেক্ট ক্যান্ডেল আসতেছে, যেটা উপর সাইড থেকে রিজেক্ট করতেছে। এটা খুব ভালো একটা সিগন্যাল। এই ক্যান্ডেলটা আমরা চাবো যে খুব দ্রুত এভাবেই ক্লোজ করুক এবং পরের ক্যান্ডেলটা একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল আসুক। আসলেই আমরা এখানে অর্ডার প্লেস করব, আমরা স্টপ লসটা এখানে রাখবো, টিপিটা দিব। এই পর্যন্ত ওকে। আমরা কনটেক্সট টার্গেটের বিষয়ে একটু কথা বলে আসি, যে হায়ার টাইম ফ্রেমে আমরা যখন যাই,
হাই টাইম ফ্রেমে আমাদের টার্গেট কনটেক্সট কিভাবে তৈরি করব দেখেন, আমরা বায়াসটা এখান থেকে ইজিলি বের করা পসিবল। বায়াসটা বর্তমানে কি অবস্থায় আছে, বায়াসটা বর্তমানে বলতেছে এর উপরে লিকুইডিটি নিয়ে নিচে পড়তেছে, মানে একটা সেল বায়াস আছে, সেলের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আমরা পাচ্ছি এখান থেকে। আবার প্রাইসটা বর্তমানে আপ ট্রেন্ডে আছে এবং রিসেন্টলি যেটা করছে সেটা হচ্ছে যে তার প্রিভিয়াস ফেয়ার ভ্যালু এরিয়া থেকে রিজেক্ট করছে। তার মানে এই যে রিজেক্ট করছে, এই রিজেকশন বলতেছে আবার এখান থেকে বুলিশ প্রেশার আছে। তাহলে আলটিমেটলি এই মার্কেটটা এখন এর ভিতরে স্কুইজ করাটাই স্বাভাবিক, কারণ এখান থেকে বুল প্রেশার, এখান থেকে বিয়ার প্রেশার, তাহলে তো মাঝখানেই থাকবে, তাই না? ফলে কোনো সাইডে নেই। আপনি যদি 4 ঘন্টা বা হায়ার টাইম ফ্রেমের বেসিসে চিন্তা করেন, এ কিন্তু কোনো আপনাকে ডিরেকশন দিচ্ছে না। কিন্তু আপনি অ্যাজ এ ট্রেডার, বিশেষ করে আপনি যদি স্ক্যাল্পার হন, তাহলে আপনাকে এই আর্গুমেন্টগুলোকে ব্রেকডাউন করতে গেলে ইদার এই লোটাকে ভেঙে বাইরে ক্লোজ করতে হবে অথবা এই হাইটাকে ভেঙে বাইরে ক্লোজ করতে হবে, যেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ স্ক্যাল্পার হিসেবে, যেটা বাস্তবসম্মত না অত দূর ওয়েট করা। ফলে আপনাকে একটু ভিতরে যেতে হবে এবং দেখতে হবে যে আপনার হায়ার টাইম ফ্রেমের যে ক্লোজেস্ট টার্গেটগুলো আছে সেই টার্গেটের জন্য অ্যালাইনমেন্ট পান কিনা আপনি, তাহলে ইন্ট্রাডে বেসিসে আপনি স্ক্যাল্প করতে পারেন। তো এই কারণেই কনটেক্সট টার্গেটটা আমরা দেখব যে আছে কোথায় কোথায়। যেমন এখানে আমরা কনটেক্সট টার্গেট দিচ্ছি এই নিচে আছে, উপরে আমরা দেখতেছি ক্লোজেস্ট আছে এই সুইংয়ের উপরে, অবশ্যই এখানে যে সুইংটা আছে এটা, এবং তারপরে এটা। এইগুলোর উপরে লিকুইডিটি থাকে, যেগুলো এগুলো সুইং, যেহেতু 4 ঘন্টার সুইং, যেহেতু এর নিচে এইসব সুইংয়ের নিচে উপরে লিকুইডিটি থাকে, প্রাইস ওই লিকুইডিটি নিতে যায়, লাইক ঠিক যেখানে মাছ আছে ওই জায়গায় চলে যায়। তা দেখেন যে আমরা এবার একেবারেই আমার 2 ক্যান্ডেল রিজেকশনের জন্য ফরম্যাটটা রেডি হয়েছে। আমরা ওয়েট করছি এতক্ষণ, তো 3 মিনিট আমরা ওয়েট করব, 3 মিনিট 23 সেকেন্ড। এখানে খুব মজার বিষয় হচ্ছে যে আপনি যদি ওয়েট না করেন, এই ক্যান্ডেলটা কিন্তু আবার বুল হয়ে যেতে পারে। এটা এখন বিয়ারিশ দেখাচ্ছে, 2 ক্যান্ডেল রিজেকশনের জন্য পারফেক্ট, যে এখানে বডির থেকে উইক অনেক বেশি এবং উপর থেকেই রিজেকশন এবং পরের ক্যান্ডেলটা সাপোর্ট করতেছে, 2 ক্যান্ডেল রিজেকশন এটা। তা আমরা এখানে যদি অর্ডার প্লেস করি, সেজন্য আমরা এখানে অর্ডার প্লেস করলাম, আমাদের টার্গেট এটা, এর উপরটাকে যদি ডিসকার্ড করে দেয় তাহলে প্রাইসটা আসলে পরের পিডিআরে নিতে যেতে পারে। ওয়েট করাটা এখানে আসলে খুবই নেসেসারি। আমরা এখানে যতক্ষণ এই ক্যান্ডেলটা ওয়েট করতেছি এবং ক্লোজ করতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না যে এখানে সিদ্ধান্তটা ক্যান্ডেলটা আলটিমেটলি কি নিল। অলওয়েজ আমাকে ওয়েট করে ক্যান্ডেল কি সিদ্ধান্ত নিচ্ছে বা মার্কেট কি সিদ্ধান্ত দিচ্ছে সেটা বুঝতে হবে, কারণ মার্কেট যে সিদ্ধান্ত দিচ্ছে সেটা মার্কেট ক্লোজ করে দিচ্ছে, মার্কেট ক্লোজ করার আগে দিচ্ছে না। এটা একটা খুবই ক্রিটিক্যাল পয়েন্ট, যে এই প্রাইসটা যখন এই পেরিমিটারে মুভ করতেছে, আপনার এইটাকে দেখে এখন মনে হচ্ছে খুবই বিয়ারিশ, কিন্তু আপনি জানেন না যে 1-1.5 মিনিটে এটার অবস্থানটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে মার্কেট আপনাকে সেই সিদ্ধান্তটার জন্য 1.5 মিনিট দিতে হবে, মার্কেটকে দিয়ে ওয়েট করতে হবে, তাহলেই আপনি একমাত্র কনফার্মেশন পাচ্ছেন মার্কেট থেকেই। কারণ মার্কেটে আছেন, মার্কেটই আপনাকে যা বলবে সেটা আপনি করবেন, নট যে আপনার পাশে কে আছে, আপনাকে কি বলতেছে বা আমি কি বলতেছি আপনাকে, বিকজ আমরা সবাই থার্ড পার্টি, মার্কেট ইটসেলফ দ্য ফার্স্ট পার্টি। তাকে তার কথা শুনতে হবে এবং তার কথা শোনার জন্য একটু অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে। এই গেমটা আসলে, ট্রেডিং গেমটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট অন্য বিজনেস থেকে। এই কারণে আমরা প্রাইমেটিভলি আমরা আমাদের নিজেদেরকে বলি কেভম্যান ব্রেন। আমাদের ব্রেনটা হচ্ছে কেভম্যান ব্রেন। আমরা আগে সাপ থেকে বাঁচা, ওই থেকে বাঁচার জন্য, সেই থেকে বাঁচার জন্য আমরা কনজারভেটিভ হয়ে যাওয়ার একটা এবং খাবার সংগ্রহ করে আবার খোপে ঢুকে যাওয়া,
এগুলো হচ্ছে আমাদের একটা নেচার, আমাদের মধ্যে আস্তে 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 বিল্ট ইন হয়ে গেছে এই নেচারগুলো। তা এর ইমপ্লিকেশনটা কি, আমরা যখন ট্রেডিংয়ে আসি আমরাও চাই খুব দ্রুত একটা ট্রেড করি, বসে না থাকে খুব দ্রুত হ্যান্ডে কীভাবে কিছু একটা বের করে নেওয়া যায়, কিন্তু সেটা কিন্তু খুবই বাজে প্র্যাকটিস আপনার ট্রেডিংয়ের পার্সপেক্টিভে। বিকজ আপনি যখন ট্রেডিংয়ে আসতেছেন তখন মূলত এটা করা যাবে না। আমি একটু ট্রেডটা প্লেস করব, সেভাবেই অ্যালাইন করতেছে মনে হচ্ছে। যেহেতু প্রায় শেষ হয়ে আসছে, আমি একটা সেল প্লেস করলাম এবং আমি আমার স্টপ লসটা রাখলাম এর উপরে গেলে আমি আর থাকতে চাই না এখানে, এবং আমি টার্গেট করতেছি আমার 4 আওয়ারের কনটেক্সটটা। একেবারেই লজিক্যাল, দেখেন যে সেটিংসটা একেবারেই লজিক্যাল। বাট আমি এখানে প্রায় 1:3 পাচ্ছি আর কি। আমি যে টপিকে ছিলাম যে আমাদের কেভম্যান ব্রেন, এটা যদি আমরা না জানি, এটা জানাটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল। এটা কেন ক্রিটিক্যাল আমি আপনাকে একটু আইডিয়া না দিলেই না, কারণ আপনি যদি এটা না বোঝেন, আপনি আজীবন খুব ভালো ট্রেডার, আপনি খুবই ভালো ট্রেডার, আপনার অ্যানালাইসিস খুবই ভালো, বাট আপনি ট্রেডিংয়ে ফেল করবেন যদি আপনি না বোঝেন এই বিষয়গুলো এবং না জানেন যে আপনার ভিতরকার ব্রেইনটা কীরকম, কীভাবে কাজ করে। তা কথা না বাড়ায় আমি একটু শর্টেই বিষয়টাকে দেখেন। কেভম্যান ব্রেনটা মেইনলি হচ্ছে একটা অ্যামিগডালা এবং লিম্বিক সিস্টেম। আপনি একটু সার্চ করে নিয়ে এগুলোর মানে কি, এবং যেটা ইভলভ করছে সার্ভাইভালের জন্য, ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্য অ্যাডাপ্টেবল না। এবং ট্রেডিংটা মূলত আমাদের ওই কেভম্যান ব্রেনের জন্য একটু আনন্যাচারাল। আমাদের বায়োলজি বেসিসে আমরা যেরকম, তার জন্য একটু আনন্যাচারাল। আচ্ছা, সার্ভাইভাল এবং প্রবাবিলিটিটাকে আমরা তাহলে একটু তুলনা করি। যে কেভম্যান ব্রেনটা ডিজাইনড হয়েছে যে ইমিডিয়েট থ্রেটের অ্যাগেনস্টে রিয়্যাক্ট করার জন্য, যেমন সাপ, সিংহ বা ট্রাইবের যে অন্যান্য এনিমি আছে তাদের অ্যাগেনস্টে কুইক রিয়াকশান নেওয়ার জন্য ব্রেনটা তৈরি হয়েছে। এবং বাট অন দ্য আদার হ্যান্ড ট্রেডিংয়ে আপনার প্রয়োজন হয় ধৈর্য, ওয়েট করা এবং আনসার্টেনিটি যেটা, সেটাকে অ্যাকসেপ্ট করা। তার মানে আমরা বুঝতেছি যে আমরা এখানে আমাদের কেভম্যান ব্রেন আমাদেরকে কিছু করার জন্য ট্রিগার করতেছে, কিন্তু এখানে আসলে আমাদের মার্কেটে যেটা করা উচিত সেটা হচ্ছে ওয়েট করা উচিত হাই প্রবাবিলিটি সেট আপের জন্য। বুঝতে পারতেছেন কিনা, একেবারে ক্লিয়ার কিনা? এবার আসি যে ডোপামিন এবং রিওয়ার্ড সিকিং এর বিষয়টা। কেভম্যান ব্রেনে আমরা যখন হান্ট করতেছি, কিছু গ্যাদার করতেছি, তখন আমরা সেটা ফুড পাচ্ছি, ফায়ার পাচ্ছি, শেল্টার পাচ্ছি, যেটা একটা রিওয়ার্ড সিস্টেম হিসেবে আমাদেরকে মাথার মধ্যে ডোপামিন হ্রাস হচ্ছে এবং আমাদের আরও কীভাবে নেওয়া যায়, আরও সেম জিনিস করে কীভাবে ডোপামিনটা পাওয়া যায়, এইভাবে কেভম্যান ব্রেনটা ডেভেলপড হয়েছে। কিন্তু ট্রেডিংয়ে অন দ্য আদার হ্যান্ড স্মল যে ছোট ছোট উইন, এগুলো ক্যাচ করার জন্যে বা এগুলো ক্যাচ করে আমাদের মাথায় ডোপামিন তৈরি করা এবং পরবর্তীতে আবার ট্রেড নেওয়া, যদিও কন্ডিশনটা সুইটেবল না, সেগুলো করতে গেলে আমাদের কি হবে আপনি জানেন যে আমরা যদি সেট আপের জন্য ওয়েট না করি এবং খুব দ্রুত ওই ফুড ফায়ার শেল্টার জন্য আমরা যদি এখানে খুব দ্রুত ট্রেডটাও খুব দ্রুত নিয়ে এটা খুব দ্রুত প্রফিট এটা করতে চাই আমরা পোর সেট আপ দিয়ে, তাহলে কিন্তু এটা নট গুড এবং এটা আমাদের জন্য ক্ষতিকর খুবই। বিকজ ট্রেডিংয়ে আপনার অপরচুনিটি আসলো না, মার্কেট তো মার্কেটই, প্রবাবিলিটি বেসিসে সে যা করার তাই করবে, কিন্তু অ্যালাইন করলো না। আপনি জোর করে মার্কেট থেকে কিছু নেবেন এবং খুব দ্রুত কাজ করে ডোপামিন হ্রাস নেবেন আপনার ভালো লাগার জন্যে, যেটা খুবই ক্ষতিকর। এই কারণেই আমরা কি করি, ট্রেডাররা এই সব কারণে দেখবেন যে বাই সেলে খালি ক্লিক করতে থাকি, ইভেন দো আমাদের প্ল্যান বলতেছে যে না এটা করো না। আমাদের প্ল্যান বলতে আমরা একটা ট্রেডিং প্ল্যান হয়তো সবার আছে, সেটা সবাই ডেভেলপ করছি, কিন্তু সে প্ল্যান বলতেছে তুমি এটা করো না, কিন্তু আমরা স্টিল বাই করতেছি, সেল করতেছি। এটা কারণ হচ্ছে এটা যে আমাদের কেভম্যান ব্রেন বলতেছে যে তুমি ডোপামিনটা নাও, এখন ওয়েট না করে তুমি ক্লিক করো, ক্লিক করলেই দেখবা যে ওখান থেকে পয়সা আসবে।
পয়সা যেই আসলো ভালো লাগলো তোমার, যেটা আমরা কেভম্যান ব্রেনে মাছ ধরে হোক, কোনো ফুড কালেক্ট করে হোক, শেল্টার করে হোক, ফায়ার তৈরি করে হোক, আমরা যেটা নিতাম, তা এটা করা যাবে না। আচ্ছা, এরপরটা হচ্ছে যে আমরা মিস আউট করার যে একটা বিষয়, যে ফোমো, আমরা সবাই কম বেশি জানি, যারা অনেকদিন ট্রেড করতেছি তারা বিষয়টা ভালোই অভ্যস্ত বিষয়টাতে, বাট অনেকেই এটার সলিউশন জানি না। তা আমি আজকে সলিউশন দিই। কেভম্যান ব্রেনের বেসিসে সে যদি কোনো ফুড মিস করতো, দেখা গেল যে একটা পশু ধরতে গেছে, সে মারতে গেছে তীর দিয়ে, কিন্তু সেই পশুটা জাম দিয়ে চলে গেছে কোথাও, তখন কি হবে? তখন সেই কেভম্যান পাগল হয়ে যাবে। সে টার্গেট মিস করার কারণে তার মাথার মধ্যেই হবে যে খাবার পাইলাম না, তখন সে আবার একটা ফুড টার্গেট করতে বা আর একটা হরিণ টার্গেট করতে দৌড় দিবে। ফলে দেখেন যে সে তার মধ্যে একটা আর্টস তৈরি হচ্ছে, যে আর্টসটা তাকে আর একটা জিনিস করার জন্য খুব দ্রুত ট্রিগার করতেছে, যে তুমি মিস করছো বা লস করছো, তুমি আবার ট্রেড নাও। এই যে একটা ফোমো তৈরি করে দেওয়া মাথার মধ্যে, যেটার কারণে ওভার ট্রেডিং করি আমরা। যে যখন আমরা লস করতেছি, আপনি খেয়াল করবেন, লস করলে আমরা ওটা থেকে সরে না যায় আমরা কি করি, যেমন আমরা একটা পশু মারতে গেছি, পশুটা মরে নাই, আমি ফুড মিস করছি, তখন আগে কি করতাম, আমরা কেভম্যান ব্রেন হিসেবে আমরা আরেকটা পশু মারতে যাইতাম, যে আমার তো ফুড লাগবে, যেটা আপনি একটু চোখ বন্ধ করলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটাই আমি করতাম। কিন্তু আপনি ট্রেডিংয়ে এসে যখন একটা ট্রেড নিছেন, লস করছেন, যেমন এখানে আমার একটা রানিং ট্রেড আছে, এই ট্রেডটা ইজিলি ক্যান বিকাম এ লস ট্রেড, কারণ জনতা মনে করে নাই দিস ইজ দ্য হাই, আমি এই লোটা টার্গেট করতেছি, ফলে এটা উপরে চলে যেতে পারে। কিন্তু অ্যাজ এ কেভম্যান ব্রেন যদি সেটাই হয়, আমি কি এখানে পাগল হয়ে যাব? নো, বিকজ আই হ্যাভ এ সিস্টেম, আমার সিস্টেমটা অ্যালাইন করতে হবে, সিস্টেমটা সিস্টেমেটিক্যালি আসতে হবে, তারপরে যে আমি ট্রেড করবো। তো এটা অনেকেই আমরা বেশিরভাগই আমরা পারি না, বিকজ অফ আমাদের ভিতরকার যে ব্রেনটা ওটা আমাদেরকে ওটা করতে দেয় না। আপনার সাথে সাথেই মনে হয় যে এটা নতুন করে ট্রেড নিই, এবং সেই ট্রেডটা দিয়ে আমি পুরাতন এটাকে পোষাই, যদি লস হয়ে যায় সেটাকে পোষায়, ফলে এটা আস্তে আস্তে স্পাইরাল করে, ওভার ট্রেডিং দিয়ে স্পাইরাল করতে করতে আপনি অ্যাকাউন্ট ব্লো করে ফেলেন। এবার আসি যে লস কীভাবে আপনি এড়াবেন, এবং ফাইট এবং ফ্লাইট রেসপন্সটা কি, এই জিনিসগুলো কিভাবে আপনার কেভম্যান ব্রেইনে ডেভেলপ হয়েছে এবং সেটার ইমপ্লিকেশনটা রিয়েল লাইফে কি পাচ্ছেন আপনি ট্রেডিংয়ে। আমরা মূলত যদি কেভম্যান ব্রেন বেসিসে আমাদের মাথাটা আসলে যেভাবে ওয়্যার করা, সেটা হচ্ছে যে লসটাকে অ্যাভয়েড করতে হবে একেবারে মনে প্রাণে, এবং গেইন আনতে হবে, যে কিছু পাইতে হবে, আর হারানোটাকে একেবারে কোনোভাবেই মাইনে নেওয়া যাবে না, অ্যাগ্রেসিভলি ওটাকে ডিফেন্ড করতে হবে। কেউ যদি আপনার থেকে কিছু নিয়ে নেয় যেটা আপনার খুবই দরকার, আপনি তখন তার সাথে ফাইট শুরু করে দিতে হবে এবং তার থেকে ওটা নিয়ে ফেলতে হবে খুব দ্রুত। কেভম্যান ব্রেনটা এরকম, দেখবেন যে কেভম্যানের মুভি আছে ক্রুডস, আপনার ক্রুডস দেখছেন কিনা? তো ক্রুডস মুভিটাতে দেখবেন যে ইভেন ওই যে দাদি থাকে, ওই দাদিও আপনার ওর থেকে যখন ফুডটা একটা বড় একটা ওটা কি ধরে যেন, আমার ঠিক খেয়াল নেই, ওটা সম্ভবত একটা উট পাখির মতো একটা পাখি ছিল, কিন্তু ওরা খাবার পাচ্ছে না। যে উট পাখিটা পাইছে ওরা, তখন ইভেন ওই লরবরের দাদিও ওই মাংসের জন্য তার ট্রাইবের সাথে ফাইট শুরু করে দিয়েছে এবং খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তা এটা দিয়ে বোঝা যাচ্ছে, আপনার মুভিটা দেখবেন, চমৎকার মুভি, যে আপনি কেভ ব্রেনে আপনি প্রত্যেকটা জিনিসের জন্য কিভাবে ফাইট করতেছেন। এটাকে বলে ফাইট আর ফ্লাইট রেসপন্স, হয় মারো নয় মরো, এই যে একটা টেন্ডেন্সি। তা আমাদের ব্রেনটা এইভাবে ওয়্যার্ড, কিন্তু আগে থেকেই আমরা ট্রেডিংয়ে স্মল একটা লস হলেই আমাদের মধ্যে ওই টেন্ডেন্সিটা চলে আসে, ওই কেভম্যান ব্রেন টেন্ডেন্সি, যে না রিভেঞ্জ করতে হবে, এটা আমার সাথে হয়ে গেল, আমার থেকে নিয়ে চলে গেল, আমাকে এবার ফেরত নিতে হবে। এবং তখন আমার র্যাশনাল যে আমার যে থিঙ্কিং আমি ডেভেলপ করছি ধরেন বেশ কিছুদিন ধরে, যে না এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই রুল স্টিক করতে হবে, ওই রুলটা মেনটেন করতে হবে, ওগুলো সব কিছু দেখবেন হারায় যাবে ওই সময়। তো এগুলো আপনার নোট ডাউন করবেন। এগুলো যদি আপনি
ঠিক না করতে পারেন আপনি ট্রেডিংয়ে কখনোই সফল হবেন না। আরও কিছু স্টেপ আছে, আশা করি আপনার বোরিং হচ্ছেন না। তো এই জিনিসগুলো আগে স্পাইরাল করে, ওভার ট্রেডিং শুরু হয়, এরপর আপনি অ্যাকাউন্ট ব্লো করেন, যেটা আমি একটু আগে বললাম। আমরা 5th পয়েন্টে আসি। এতক্ষণে 1 2 3 4 করে 4টা পয়েন্ট আমরা বলছি। যেটা ছিল, প্রথমটা ছিল আপনার সার্ভাইভাল এবং প্রবাবিলিটি, আমরা কীভাবে ভাবি, একটা ডোপামিন এবং রিওয়ার্ড সিকিং, তারপর ফোমো, এবার লস এড়ানো এবং তার এগেনস্টে লস হয়ে গেলে কীভাবে আমরা ফাইট এবং ফ্লাইট করি, এবং ফাইনালি শর্ট টার্ম গ্র্যাটিফিকেশন বায়াস। তো এটা আমি আপনাদেরকে এর পুরো লিস্টটা আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা সুন্দরভাবে এটাকে স্টাডি করে নেবেন। যে শর্ট টার্ম যে গ্র্যাটিফিকেশন বায়াস, এটা কি? এটা হচ্ছে কি, কেভম্যানরা ওরা আসলে কোনো কিছু স্টোর করতে পারতো না, আপনার কোনো খাবার বা কোনো সম্পদ, বিকজ কি ছিল যে আগামীকালকের বিষয়টা তাদের কাছে খুবই আনপ্রেডিক্টেবল ছিল এবং গ্রান্টেড ছিল না। আমরা যেমন এখন ঘরে আছি, ফ্রিজ আছে, এটা সব কিছু মোটামুটি কিছুটা সার্টেন আমাদের কাছে, যেটা ওখানে রাখলে ঠিক থাকবে। কিন্তু ওরা এক জায়গায় গোশ রাখছে, সেই গোশটা পচে গেছে, বা আরেকটা সিংহ এসে ওটা টাইনে নিয়ে চলে গেছে, ফলে সব কিছুই কেমন যেন আনসার্টেন ছিল। তা এটার বিষয়টা কি ছিল যে এতে করে তাদেরকে সাথে সাথেই কিছু একটা করতে হতো, যেমন সাথে সাথে খাওয়া, যখনই পারা যায় তখনই ওটাকে খেয়ে ফেলা। যেমন আপনি যদি জঙ্গলে যান, একা পড়ে যান, এক্ষেত্রে একটা মুভি আমার মাথায় চলে আসলো, ইনটু দ্য উডস মুভিটা আপনারা দেখবেন। ইনটু দ্য উডসে ছেলেটা শহরে থাকে, ওর শহরের ওই সব একেবারে যে সিস্টেমেটিক ক্যারিয়ার ডেভেলপমেন্ট এই সেই এগুলো ওর কাছে পছন্দ না। ও তখন একাকিত্বটাকে বাইছে নিয়ে ও একটা জঙ্গলে চলে যায়, একটা ফরেস্টে, এবং সেখানে যে ও নিজেকে আবিষ্কার করতে চায় আর কি। কিন্তু ফাইনালি যে ছেলেটা মারা যায়, কিন্তু ইন দ্য মিন টাইম এখানে যা হয়, এবং যেটা আমি বলতে চাচ্ছি, যে একটা পশু শিকার করে, হরিণ সম্ভবত, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। কিন্তু ও হরিণটাকে দেখে যে এটাকে এত মাংস যে আমি কি করব, তখন ওটা তো মরে পচে যাবে, তখন ও যতটা পারে খায় এবং তারপর ওটাকে ঢাইকে থুয়ে তলে আগুন জ্বালায় দিয়ে একটা ধোয়া দিতে থাকে, বাট স্টিল ইন দ্য এন্ড ডাজেন্ট ওয়ার্ক, পুরো মাংসটাই পচে যায়। তা আমরা যদি এবার এটাকে একটু অনুকরণ করি এবং কেভম্যান ব্রেনটাকে ওইভাবে যদি চিন্তা করি, যে আগের যুগেও আমরা কি করতাম, একটা ফুড আমরা যখন পেতাম সাথে সাথে ওটা নষ্ট হওয়ার আগে খেয়ে ফেলা, কারণ এটা কালকে নাও থাকতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তা কিন্তু ট্রেডিংয়ের সাকসেসটা আসলে ডিফারেন্ট। ট্রেডিংয়ে যদি আপনি সাকসেস দরকার হয়, লং টার্ম আপনার ডিসিপ্লিন দরকার, এবং আপনার গ্র্যাটিফিকেশানটা আপনার ডিলেড, মানে আপনি এখনই খাবেন, এখনই আপনি একটা সন্তুষ্ট হয়ে যাবেন, এটা থেকে বেরোয় আসতে হবে। আপনাকে ওটাকে ধৈর্য ধরতে হবে, ওটার জন্য ওয়েট করতে হবে, ওটার জন্য আস্তে আস্তে দেখতে হবে আমার সিস্টেমে মিলল কিনা, আমি ডিসিপ্লিনড কিনা। দিস ইজ প্রফেশনালিজম আসলে ট্রেডিংয়ে, যে আপনি যখন ঠিক আপনার এই প্যাটার্নটা যখন ফর্ম করতেছে, ঠিক তখনের জন্যে আপনি ওয়েট করে আসেন, আপনি এর জন্যে নিজে আপনার মধ্যে যে সন্তুষ্টিতা, এটাকেও আপনি ধরে রাখতেছেন, যে আমি সন্তুষ্ট হব তখনই যখন সব অ্যালাইন করবে এবং আমি সিস্টেমেটিক্যালি ওই ট্রেডটা নিব এবং প্রফিটেবল হব। অনলি দেন আই উইল বি হ্যাপি, যে হ্যাঁ সব কিছু ঠিক রাখছি, আমি প্রফেশনাল ছিলাম এবং আমি ট্রেডটা নিছি, নেওয়ার পরে রেজাল্টটা এটা আসছে। ডাজেন্ট ম্যাটার সেটা লস হতে পারে, লাভও হতে পারে, বাট আপনি সব কিছু ডিসিপ্লিন ওয়েতে করবেন, এবং সাথে ট্রেড নেওয়া, দ্রুত ট্রেড নেওয়া এবং সাথে সাথে প্রফিটেবল হওয়া, এটা আর আপনার কাছে রিয়েলি ডাজেন্ট ম্যাটার। এবার আসি যে আমরা ফাইনালি, আমি অনেক কথা বলতেছি, বাট আই থিঙ্ক দিস অল মেক সেন্স। আমরা এবার আসবো যে এগুলোকে ভাই তাহলে কিভাবে আমরা ঠিক করব, এগুলো ঠিক করার সিস্টেম কি। ওকে, আমরা প্ল্যান দিচ্ছি এবং আমি এগুলো আমার ইসে দিয়ে দিব, আমার ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। প্রথমে হচ্ছে আপনি প্রি প্ল্যান করতে হবে আপনার ট্রেডকে। দেখেন যে আমি এই ট্রেডটা যে নিচ্ছি এবং ট্রেডটা যে প্রফিটে যাচ্ছে, এই ট্রেডটা কিন্তু আসলে এই জায়গা থেকে প্ল্যানিং করছি আমি, যে এখানে সে ইকুইলিব্রিয়াম আছে, এখান থেকে ব্রেকডাউন করে ফাস্ট
লেগ তৈরি হয়েছে, এখান থেকে সেকেন্ড অর্ডার ফ্লো লেগ তৈরি হয়ে এই পিডিআরএতে এসে 2 ক্যান্ডেল রিজেকশন আসছে, দেন আমি এতে এঙ্গেজ করছি। সো এভরিথিং ইজ প্ল্যান। দেখেন যে সব কিছুই একেবারে প্ল্যান করা। এরপর হচ্ছে যে ম্যাক্সিমাম ডেইলি ট্রেড কয়টা নেবেন, এটাকে আপনাকে ঠিক করতে হবে। এটার মূল কারণ কি, আপনি যদি প্রত্যেক দিন আনলিমিটেড ট্রেডের জন্য রেডি হন তাহলে আপনি ওভার ট্রেডিংয়ে চলে যেতে পারেন। কারণ আপনি দেখেন যে আপনি যখনই ট্রেড নিচ্ছেন, ট্রেডে লস হচ্ছে, তখনই আপনার মধ্যে সেন্টিমেন্ট আসতেছে, লাভ হচ্ছে, আপনার মধ্যে একটা গ্র্যাটিফিকেশান আসতেছে। এখন এই জিনিসগুলোকে আপনি যদি নিয়ন্ত্রণে রাখতে চান, স্পাইরাল করে যদি এগুলো বাইরে চলে না যেয়ে আপনাকেও বাইরে নিয়ে না যায়, ইরেশনাল করে না তোলে, এটা যদি আপনি চান তাহলে আপনাকে লিমিট করতে হবে। কারণ আমরা মূলত একটানা 3টা ট্রেডের বেশি রেশনালি চিন্তা করতে পারি না। এটা অ্যাজ পার স্টাডি, আমি স্টাডিটা করে আসছি বেশ আগে, যে আপনি যদি পরপর 3টা ট্রেড নেন, এই 3টা ট্রেডে আপনি রেশনাল থাকতে পারবেন। এরপরে আপনার ওর যে রেজাল্টগুলো যা হয়েছে না হয়েছে এগুলো আপনাকে ইরেশনাল করে তুলবে মোস্ট লাইকলি, তখন আপনি সিস্টেমের বাইরে চলে যাবেন। এই কারণে আপনাকে লিমিট করতে হবে যে আপনি একটানা 3টার বেশি ট্রেড নেবেন না, সামথিং লাইক দ্যাট। তা ডেইলির যে লিমিটটা, এটাও এই কারণেই যে আপনি একদিনে কয়টা ট্রেড নিলে আপনি মোটামুটি ঠিক থাকতে পারেন, রেশনাল থাকতে পারেন, তার লিমিটটা বুঝতে হবে আপনাকে, এবং সেই লিমিটটা ক্রস করা যাবে না যাতে আপনি ইরেশনাল না হয়ে যান। এই জন্যে টেক ব্রেক, পরের ইয়াটা হচ্ছে টেক ব্রেক। আপনি আপনার যে নার্ভাস সিস্টেম, আপনার যে লিম্বিক যে হাইজ্যাক হওয়ার যে একটা বিষয় এখানে আসতেছে, এগুলোকে তাহলে আপনাকে লিমিটে রাখতে গেলে ব্রেক নিতে হবে। আমরা অনেকেই চার্ট দেখতেই থাকি, একেবারে গ্লুড হয়ে যাই এবং টিক বাই টিক দেখি, এবং লাস্টে যেটা হয় সেটা আপনি জানেন যে কি হয়, যে ভুলভাল হতে হতে একটা সময় আমরা অথবা প্রথম নিয়মে থাকি এবং পরে যে সেটা বার্স্ট করে এবং আমরা খুব বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলি, এবং আস্তে আস্তে কোনো নিয়মিত তোয়াক্কা করি না, যখন যেটা মনে হচ্ছে তাই করতেছি। এরপর নতুন ভিডিও দেখো, নতুন স্ট্র্যাটেজি খোঁজো, নতুনভাবে শুরু করো, আবার ওই একই জিনিস আসে, আবার সে আমরা ব্লো আউট করতেছি অ্যাকাউন্ট, এইভাবে চলতেই থাকে। আমরা এটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে মাঝে মাঝেই ব্রেক নিতে হবে, নিজের লিমিট জানতে হবে। ওকে, রিস্ক লিমিটটা ইম্পর্ট্যান্ট। এর পরের পয়েন্ট যেটা, আপনাকে নিজেকে কিন্তু ওই যে ফ্লাইট করতেছেন, এই যে একটা টেন্ডেন্সি আপনার ভিতরে, এটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে রিস্কটাকে খুবই লিমিটে রাখতে হবে। কারণ কি, দেখেন 1% কত ডলার হয়, সেটা কি আপনার জন্য সুইটেবল, নাকি আপনার ওটাকে আরও কমানো উচিত? কারণ আপনি একটা ট্রেড নিলেন, এই ট্রেডটাতে যে লসটা হলো এটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিতরে যে প্রভাবটা এটা অনেক বড় হবে, এর নাকি বড় একটা প্রভাব পড়বে। কিন্তু আপনি যদি ওখানে এমন একটা রিস্ক নেন যে রিস্কটা আসলে একেবারেই যৎসামান্য, যেটাই হওয়া উচিত, কারণ মার্কেট ইজ রানিং অন এ প্রবাবিলিটি বেসিস, এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম, দিস ইজ র্যান্ডম প্রিন্সিপালিটির বেসিসে চলতেছে। ফলে আপনার এখানে একটা ট্রেডে যদি আপনি হিউজ রিস্ক নিয়ে ফেলেন, ওই ট্রেডটা লস হয়ে যেতে পারে, খুবই স্বাভাবিক। তখন আপনি কি করবেন? তখন আপনার র্যাশনালিটি চলে যাবে তেল আনতে, আপনি তখন শুরু করে দিবেন নিজের উপর অত্যাচার, মানসিক অত্যাচার। আপনি খুব দ্রুত এখানে ফাইট করা শুরু করবেন, জোর করে উইন হওয়া শুরু করতে চাবেন, যেটা আসলে কখনোই আপনাকে ভালো কিছু দিবে না। কারণ মার্কেট র্যান্ডম বেসিসে কাজ করে, হয়তো আপনি খুব দ্রুত যে কোনো একটা ট্রেড উইন পেয়ে যেতে পারেন, বাট লং গেমে আপনি ডিসিপ্লিন না থাকলে ও নিয়ে চলে যাবে আপনার থেকে। ফাইনালি হচ্ছে মাইন্ডফুলনেস ট্রেনিং। এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, কিন্তু আপনাদের বিরক্ত লাগবে। এটা বিরক্ত লাগার কারণও আছে। দেখেন, আমরা যে এনভায়রনমেন্টে মানুষ, আমরা বাংলাদেশে থাকি, লেটস অ্যাগ্রি যে আমাদের চারপাশে যে পরিমাণ লাউডনেস এবং ক্রাউডি বিষয়টা, এটা আসলে খুবই ডিস্টার্বিং। এবং আমাদের আশেপাশে যারা আমাদের সাথে চলতেছে মিশতেছে, দে আর নট সাপোর্টিং মোস্ট কেসেস। এবং এই বিষয়টাতে তো আসলে একেবারে সাপোর্টিং না। মানুষ মনে করে আপনি ট্রেড করতেছেন মানে গ্যাম্বল করতেছেন, আপনার দিয়ে কিছু হবে না, আপনি সব টাকা হারাবেন, জুয়ার মধ্যে আছেন।
এবং বিষয়টা আসলে খুবই আনহেলদি ওভারঅল। কারণ আপনি ট্রেড করতেছেন, আপনাকে যদি কেউ বলে যে হ্যাঁ ওকে তোমার এটা একটা একটা ইন্ডেভার তুমি নিছো হ্যাবিট, যেটা কিন্তু রিস্কি, অলওয়েজ মেক শিওর যে তুমি সব কিছু জানো বোঝো এবং তুমি এখানে প্রপার এডুকেশন নিয়ে অ্যাপ্রোচ করো। এটা আপনাকে কেউ বুঝাবে না, এটা এভাবে কেউ আপনাকে বলবে না। এরকম বলার মতো কোয়ালিটি লোকজনই আপনার পাশে নেই। হয়তো যারা আছে তারা মান্ধাতার পিরিয়ডের লোকজন, যারা সাপোর্ট করতেছে তারা হয়তো দে আর নট দ্যাট এডুকেটেড মোস্ট কেসেস। আই এম নট টেলিং যে কেউ পাচ্ছেন না এরকম, তা না। কিছু কিছু হয়তো আসলেই তারা ভালো একটা গাইডলাইনের জন্য পাশে লোক আছে, বাট ওভারঅল নেই। আর তাছাড়া বেশিরভাগ স্টুডেন্ট যারা ট্রেড করছেন তারা নিজের লাইফে খুবই একটা সার্ভাইভাল একটা অবস্থায় আছেন। ইভেন যারা চাকরি করতেছেন তারা হয়তো ট্রেডিং করেই দ্রুত ওখান থেকে কিছু বের করে নিয়ে লাইফে একটা সেটেলমেন্ট আনতে চাচ্ছেন, বাট আলটিমেটলি বিষয়টা কিন্তু তা না। ট্রেডিং আপনাকে উইদিন ওভারনাইটে আসলে আপনাকে যে কিছু দিবে, এটা যদি দেয়ও আপনাকে পরের নাইটেও আবার সব নিয়ে যাবে, বিকজ আপনি অনেক বড় রিস্ক নিচ্ছেন বলে অনেক বড় গেইন করছেন। আর র্যান্ডম মার্কেটে এটা করতে থাকলে পরের অথবা তারপরের স্লটে ও আপনার অনেকটা নিয়ে চলে যাবে। তখন আপনি নিজে ধোকা ফিল করবেন বা রিভেঞ্জ ট্রেড করবেন, ওভার ট্রেডিং করবেন, আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। সেটা যত ব্যালেন্সই হোক, আপনি 10 লাখ 20 লাখ 50 লাখ যত টাকা নিয়েই শুরু করেন। সো পয়েন্ট কি ভাই, আপনি কি বলতে যাচ্ছেন আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে আপনি অ্যাওয়ার থাকতে হবে, আপনাকে মাইন্ডফুলনেস ট্রেনিং নিতে হবে। এটার উপরে আপনাকে কনসিয়াসলি নিজেকে যে কোনো একটা ধ্যানে আসতে হবে এবং অ্যাওয়ার হতে হবে, আপনাকে সচেতন হতে হবে এই বিষয়গুলো সম্পর্কে। কারণ অ্যাওয়ারনেস ট্রেডিংয়ে আপনি না আসলে আপনি আসলে ভালো করবেন না। আপনি যদি নিজেকে কাম না করতে জানেন, নিজের নার্ভগুলোকে সেটেল না করতে জানেন, এবং আপনি যদি নিজেকে না বোঝেন, তো নিজেকে বুঝতে গেলে তো আপনাকে নিজের সাথে নিজে বসতে হবে 10টা মিনিট। তো ডেইলি আপনাকে একটা সময় নিজের সাথে নিজে বসতে হবে, নিজেকে জানতে হবে আপনি কি চান, আপনি কেন চান, কি করতেছেন। ইভেন জার্নালিং যখন করতেছেন, জার্নালিংয়ে কি কি টুকতেছেন, সেই জার্নালগুলোতে যেইগুলো টুকতেছেন ওই সময় কি আপনি নিজের সাথে ডিসিপ্লিন ছিলেন? ডিসিপ্লিন না, আপনি ওখানে নিজের সাথে অনেস্ট ছিলেন কিনা, সেই অনেস্টির বেসিসে আপনি ঠিক জিনিসটাই টুকছেন কিনা, সেটাকে কি পরিবর্তন করলে সেটা ভালো হয়। এভাবে নিজেকে কনসিয়াসলি অ্যাপ্রোচ করতে হবে, নিজেকে প্রপারলি জানতে হবে। এবার আপনি দেখবেন যে নিজের একটা অ্যাওয়ারনেস বা কনসিয়াসনেস গ্রো করবে, যেটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আমি বলবো বন্ধুরা যে ট্রেডিং আসলে এক্সট্রিমলি চ্যালেঞ্জিং এই সব কারণে আমি এখানে পজিশনটা দিয়েই বুঝাই যে এই পজিশনটা যখন আমি নিচ্ছি, এখানে এই পজিশনটা মে নট ওয়ার্ক, এটা যেমন আমি অ্যাগ্রি করে নিছি সাথে সাথে, পাশাপাশি এখানে এই পজিশনটা যখন এখান থেকে রিজেক্ট করছে, অনেকে এই রিজেকশন ক্যান্ডেলই মনে হচ্ছে এটাকে কি বলে, শুটিং স্টার। আপনারা আমার থেকে ভালো জানবেন। এই যে ক্যান্ডেলটা উপরে নিচের দিকে অনেক বড় উইক, এটা কিন্তু একটা রিজেকশন ক্যান্ডেল। তাই এখানে আমার অনেকে ক্লোজ করে দিতেন, একটু প্রফিট নিয়ে ফেলতেন, ট্রেডটা ছোট করে ফেলতেন, বাট লং টার্মের বেসিসে একটু প্রফিট আমার জন্য নট প্রফিটেবল। আমার ট্রেডটাকে অনেক বড় প্রফিট করতে হবে। আমার স্টপ লসের সাইজের তুলনায় প্রফিটটা অবশ্যই বড় করতে হবে। তো সেটা যদি আমার ক্যাপাসিটিতে না নিই, আমি যদি আগে থেকে এইসব প্রতিমধ্যের ছোট ছোট ইন্ডিকেশান দেখে ট্রেড ক্লোজ করে দিই, তাহলে প্রফিটটা এতটাই ছোট হবে, পরে ট্রেডে আবার দেখা গেল আপনার এত বড় একটা লস হবে, তাহলে তো আপনি কিছুই হলো। এই কারণে একটা ট্রেডকে আপনার ট্রেডের প্রফিটটাকে ছোট করে ফেলাটা একেবারেই ক্ষতিকর এবং সেটা কোনোভাবে হেল্পফুল না। আরেকটা বিষয় হচ্ছে কনফিডেন্স। আপনি জানেন এখানে লিকুইডিটি আছে 4 ঘন্টার বেসিসে। কনফিডেন্সটা কিভাবে দেখেন আনবেন, যে আপনি জানেনই এই সুইংটার নিচে লিকুইডিটি আছে এবং প্রাইসটা যেহেতু এখানে আসছে, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই,
যে ও ফেয়ার ভ্যালু অফার করতে আসবে, তাহলে প্রাইসটা এখানে মোস্ট লেজিট যেটা, যে ওই লিকুইডিটিটা নিতে আসতেছে এবং সেটা আসতে দিতে হবে আপনাকে। এটা হয়তো হবে একটু উপরে যাবে, আমার স্টপ লসও হিট করে ফেলতে পারে, বাট আপনার কনফিডেন্সটা থাকতে হবে যে আমার এই টার্গেটটা ও নিতে আসতেছে। তো এটা সব সময় হবে না, এই কারণে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা এখানে পিডিআর এটাকে আপডেট করতে পারি। আমরা দেখেন যে এখানে সেকেন্ড একটা অর্ডার ফ্লো লেগ পাইছি এখান থেকে এই পর্যন্ত। এটা যখন কারেক্ট করে আবার এই লোটাকে এখানে ভেঙে ফেলছে, তখন আমরা এখানে দেখেন আর একটা এই কারেকশান ধরে আর একটা ফেয়ার ভ্যালু এরিয়া পাইছি, এবং সেই ফেয়ার ভ্যালু এরিয়াটা যেহেতু এখানে ওভারল্যাপ করছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে, সো এরিয়াটা ধরবো আমরা এই পর্যন্ত, কারণ এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু এরিয়া। এটা যেহেতু ফেয়ার ভ্যালু এরিয়া ছিল, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এটুক, এবং আমাদের সুইং পয়েন্টটা হচ্ছে এখানে। এই দেখেন যে ফেয়ার ভ্যালুতে এসেই রেসপেক্ট করছে। আমরা যেটা চাই যে সে রেসপেক্ট করুক এক্ষেত্রে, কারণ আমাদের টার্গেটটা নিচে, তা ও এসেই টাচ করেই রেসপেক্ট করছে। প্রথম ক্যান্ডেলটা রেসপেক্ট করছে, বাট 2 ক্যান্ডেল সাইন্সটা ফিল আপ হয়নি, এরপরে আবার নিচ থেকে প্রেশার আসতেছে। আমরা চাচ্ছি যে নিচের দিকে এনগালফ করুক, বিয়ারিশ এনগালফ হোক, যাতে আমাদের টার্গেটের দিকে যায়। তা ফার্স্ট ক্যান্ডেলটা রেসপেক্ট ক্যান্ডেল ছিল, সেকেন্ড ক্যান্ডেলটা অ্যাগ্রি করে নাই, ফলে আমরা এখনো পর্যন্ত এখানে কোনো ট্রেড নেই। বাট এখানে যদি অ্যাগ্রি করে ফেলে, আপনি এখানে পজিশন অ্যাড করতে পারেন। এটা একটা বিষয় যে আপনি এখানে একটা পজিশন অ্যাড করতে পারেন, যেটা আপনাকে এই পর্যন্ত প্রফিটের জন্য রেডি করবে। তার সাথেই থাকেন বন্ধুরা, আমরা দেখব যে ওভারঅল এই ট্রেডটা কি করে, এবং ট্রেড যদি লস হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কিন্তু কি করব, আমরা এখানে আমাদের সেই সিদ্ধান্ত থাকতে হবে। তা আমরা এবার যেহেতু আমরা আসি কিছুক্ষণ সাথে, আমরা আলোচনাটা চালায় যাই। আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। আমি অনেক বছর একা একা এগুলো ডেভেলপ করছি, কিন্তু যখন আপনারা কমিউনিটিতে আসেন, আপনাদেরকে পাই, আপনাদের সাথে আলোচনা করি, তখন হয় কি বিষয়গুলো আরো ক্লিয়ার হয় আমার কাছে। আমি আরো বেশি আমাকে জানতে হয়, বুঝতে হয়, যেটা আমার জন্য খুবই হেল্পফুল। কারণ আমরা অ্যাজ এ ট্রেডার আপনার সব সময় শিখে যেতে হবে। আপনি যদি আসলে একজন ট্রেডার হতে চান, আপনার কাজ হচ্ছে লাইফ টাইম শিখে যেতে হবে আপনাকে। তা সেই শিক্ষাটা যেন আবার টার্গেটেড হয়, টার্গেট ওরিয়েন্টেড শিক্ষা হয়। আপনি যদি সব শিখতে যান আবার, এবং আপনার যদি কোনো গোল না থাকে এবং ডিভাইসড হয়ে না শেখেন যে একটা পার্টিকুলার পয়েন্ট ধরে বা একটা প্ল্যান ধরে আপনি শিখতেছেন, এরকম যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি অনেক কিছু শিখে ফেলবেন যেটা আসলে কোনো কাজে দিবে না। এটা হয়েছে আমার সাথে। আমি এক সময় শিখতাম, যখন অনেক কিছুই শিখতাম ডেইলি বেসিসে। আপনারা অনেকেই আছেন আমার মতো, যে শুরুর দিকে আমি যা করতাম তাই করতেছেন, যে ডেইলি শিখতেছেন নতুন এই সেই। আপনার কোনো মেন্টর নেই, এটা একটা প্রবলেম, কারণ আপনার জন্য মেন্টর এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আমার কাছে অনেকেই আসেন, কিন্তু আমি যখনই তাদেরকে বলি কোর্স ফি এত, তখনই তারা চিন্তা করে যে টাকাটা দিব কোথায় থাকে, মাইরে দিয়ে চলে যাবে। তা এটা ভাবাটা স্বাভাবিক। আপনি একটা টাকা দিবেন, আপনার মাথার মধ্যে টিয়া, কিন্তু মূলত আমি যেটা বলতে চাই যে আপনাকে মেন্টাল লাগবে, একটা আস্থা একজনের উপর আনতে হবে যে আসলেই জানে, এবং সেই আপনাকে গাইড করবে। এবং তার থেকে আবার শুধু আপনি এনরোল করলেন, টাকা দিলেন এবং কিছু ক্লাস করলেন, নো, আপনাকে তার থেকে পুরোটা নিয়ে নিতে হবে। আপনি নিজেও একটু স্মার্ট হতে হবে এখানে, কারণ দিস ইজ এ স্মার্ট বিজনেস। আপনাকেও স্মার্ট হতে হবে যে আমি ভাইয়া যে জিনিসগুলো বলতেছে, আমি এখানে তাহলে আমার প্ল্যানটা কি আসতেছে, আমার ট্রেডিং মেথডটা ফোকাস করবেন আগে, যে মেথডটা কি দিচ্ছে, সেই মেথডটার সাথে অ্যাসোসিয়েটেড সাইকোলজিক্যাল ইনপুটগুলো কি, সেই ইনপুটগুলোতে ওনার সে কি আছে। আর একটা বিষয় মাথায় রাখবেন যে কাউকে বিচার করবেন না। আপনার টিচার যেটা শেখাচ্ছেন
ওনার যদি কিছু গ্যাপ থাকতেই পারে, কিন্তু আপনাকে সেটা বর্তমানে চ্যাট জিপিটি আছে, গ্রক আছে, এছাড়া অনেক ডিপসিক আছে, যেগুলো জেমিনি আছে, যেগুলোর ভিতরে আপনাকে এই জিনিসগুলো দিয়ে আপনার ওই মডেলটাকে আপনি পিএইচডি লেভেলের মতো উন্নতি আনার সুযোগ আছে। তাহলে আপনি একজন মেন্টরের আন্ডারে থাকতেছেন, তার থেকে একটা কনসেপ্ট নিচ্ছেন, যে কনসেপ্ট বা মেথড নিচ্ছেন যেটা আসলেই ওয়ার্কআউট করে, এবং আপনি সেটাকে উন্নয়ন করার জন্য এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলো সেগুলোকে ঠিক করার জন্যে তার তো সহযোগিতা নেবেনই, পাশাপাশি এআই এর সহযোগিতা নিয়ে আপনি ওই ডিরেক্টেড স্টাডিটাকে আরও বেশি ক্লিন করবেন, আরও বেশি স্বচ্ছ করবেন, আরও বেশি মেথডিক্যাল করবেন। সবসময় টার্গেট করবেন যে অবজেক্টিভ থাকার। তা অবজেক্টিভ থাকাটা কি, সাবজেক্টিভিটিটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করার একটু সময় আছে আমাদের হাতে। তা আমরা একটু আলোচনা করি যে আপনি আজকে বের হইলেন, আপনি যাবেন কোথায়, কি করবেন এবং কখন যাবেন, কার সাথে দেখা করবেন, দেখা করে কি নিয়ে কথা বলবেন, সে কথাটা কতক্ষণ বলবেন, এবং বলার শেষে আপনি তার সাথে ক্লোজ করার পর কোথায় যাবেন আবার, এবং সেখান থেকে আপনি কি করবেন এবং কতক্ষণ করবেন, এবং সেটা রেজাল্টটা কীভাবে ভ্যালুয়েট করবেন, এবং তারপরে কয়টার সময় ঠিক ফেরত আসবেন, ফেরত কি বাসায় আসবেন, বাসায় আসলে বাসায় এসে কি করবেন না করবেন। তা দেখেন যে সব কিছু আপনার একটা টাইমের ফ্রেমে আপনি বাইন্ধে ফেলাইতে হবে, বা একটা সিস্টেমের ফ্রেমে বাইন্ধে ফেলাইতে হবে, সেটাই হচ্ছে অবজেক্টিভ। এখন আমরা কি করি, একটা ট্রেডের জন্য আমরা যখন প্ল্যান করি, আমরা খালি দেখি কি, ওকে এই উপরের দিকে ইউনিকর্ন আসছে, লে হালুয়া নাও ট্রেড প্লেস করো। বাট এটাই কি খালি একটা আর্গুমেন্ট যেটা আপনার ওকে, যে এটা হতে পারে যে জাস্ট এই হাইটে সুইপ করতে আসছে এবং সুইপ করেও নিচে পড়ে গেল, হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। এবার আপনি মনে করছেন যে না, তাহলে এটা যেহেতু কাজ করলো না, তাহলে কাজ করি, আমি মুভিং অ্যাভারেজ সিস্টেমে চিন্তা করি যে এটা এরকম 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 এরকম, মুভিং অ্যাভারেজটা এই দিয়ে এই ক্রস ওভার করছে, তাই এখানে আমি ট্রেড নিলাম, এটাও উপরে আছে এবং দুইটা ক্রস ওভারও করছে এই জায়গায়। তা দেখেন যে এটা খুবই সাবজেক্টিভ একটা প্ল্যান, বিকজ এখানেও এই হাইটের উপরে আছে, তো এখানে আপনি এখানে দেখা গেল যে বাই দিছেন, ও কিছুটা যে লিকুইডিটি নিয়ে সুইপ করতে পারে কিনা। তো দিস ডাজন্ট রিয়েলি মিন যে আপনার এই সিস্টেমে কাজ করলেই সবসময় আপনি প্রফিটেবল থাকবেন। এটা সাবজেক্টিভ, একেবারেই সাবজেক্টিভ। তাহলে অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে আমি যে মেথডটা আপনাকে দিলাম, দিস ইজ এক্সট্রিমলি অবজেক্টিভ। কারণ কি? কারণটা আমি এতক্ষণ আলোচনা করছি। তারপরে ওই যে হায়ার টাইম ফ্রেমটা আপনি জানতেছেন এবং সব কিছুকে ডিফাইন করতেছেন, লোয়ার টাইম ফ্রেমটা জানতেছেন, সব ডিফাইন করতেছেন একেবারে স্ট্রংলি, এবং ফাইনালি আপনি 2 ক্যান্ডেল রিজেকশন বেসিসে ট্রেড নিচ্ছেন। তা এটা একেবারে সিস্টেমেটিক না, আপনি সব কিছু ডিফাইন করা এখানে এবং মেথডিক্যাল একেবারে। দেখেন যে আমি যদি এখানে টিপিটা, যদি আমার এক্স্যাক্ট নিচে যে টিপিটা, এখানে আমরা টার্গেটটা দেখতেছি যে অলমোস্ট নিতে গেছিল, তা আমরা এখানে 2 ক্যান্ডেল রিজেকশনটা এমন সময় অ্যাক্টিভ হয়েছে, আমরা এখানে নতুন পজিশন অ্যাড করতে পারতেছি না। কারণ কি? আমাদের স্টপ লসটা অনেক বড় হয়ে যাবে এবং টিপিটা খুব ছোট, ফলে যেটা আমাদের কাম্য না, আমরা যেটা করব না। তা এর জন্য আমরা একটা বিষয় আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে কি, আপনি যে গ্রোথটা আপনি আনবেন, গ্রোথটা সেটা কিভাবে আসতে পারে, একমাত্র উপায়টা কি গ্রোথ আসার? তা এটা হচ্ছে কি, যে আপনি যখন ট্রেড নিচ্ছেন, ওই ট্রেডটার গ্রোথটাকে এনশিওর করতে গেলে আপনার ট্রেডগুলোকে স্টপ লস, ধরেন স্টপ লস হিট করলো,
এবার আপনি একটা প্রফিটেবল ট্রেড পাইছেন। তা দেখেন যে এখানে স্টেয়ার হিসেবে দেখেন যে আপনি 1 2 মানে এখানে একটা 1 2 3 ধাপ 4 ধাপ নিচে নামছেন এবং একটা ট্রেডই ওই ধাপটা পোষায় দিছে। তার মানে আপনার টিপি সাইজটা কত বড়, টিপি সাইজটা এই কারণে বড় রাখতে হবে। এখন আপনার যদি টিপি সাইজ ছোট হয়, আপনি ধরেন লস করছেন একটা 2টা, কিন্তু টিপি যখন নিচ্ছেন তখন টিপিটাও এটুক বা এটুক, আবার যখন লস করতেছেন একটা 2টা, আবার টিপি যখন নিচ্ছেন তখন এটুক। তা দেখেন আপনি কিন্তু উপরে উঠতে পারতেছেন না, আপনার জিরো ছিল এই জায়গায়, আপনি জিরোর উপরে যেতে পারতেছেন না। তো এই কারণে আপনাকে স্টপ লস যেটুকু হবে তার 2 3 4 গুণ টিপি অবশ্যই হতে হবে, কারণ আপনি তো কন্টিনিউয়াস আবার কিছু লসও করবেন। এখন সেই লসটা করার পরে একটা টিপি যেন বেশ খানিকটা পোষায় দেয়, এটা হতেই হবে। এটা যদি আপনি না করতে পারেন, এই ড্রডাউন ম্যানেজমেন্টটা মাথার মধ্যে আপনি ইনস্টল দিয়ে যদি ম্যানেজ না করতে পারেন নিজেকে, আপনি এখানে আসলে শুধু ট্রেডই করে যাবেন, ব্যালেন্সটা কখনোই পজিটিভ হবে না। আপনি দেখবেন যে এই স্পাইরাল থেকে বেরোতে পারতেছেন না আপনি। আপনি সব কিছু ঠিক আছে, বাট আপনি ট্রেডটার প্রফিটেবিলিটি ঠিক নেই। তো আমরা এক একজন সার্জিয়ান হয়ে যাব। আমরা এখানে ট্রেডিং করতে আসছি যখন, আমাদেরকে মানতে হবে যে দিস বিজনেস, বা বিজনেস তো বলা যায় না ঠিক এটাকে, এই যে ইন্ডিভারটা আপনি নিছেন, দিস ইজ ডক্টরেট বা ইঞ্জিনিয়ারিং, এগুলোর থেকেও অনেক সফিস্টিকেটেড। কারণ এখানে শুধু আপনি গদবাদা একটা স্টাডি করে প্র্যাকটিস করে এসেই আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করতেছেন, বিষয়টা তা না। এখানে আপনার ভিতরকার আপনার যে মেকানিজম, ওই মেকানিজমটাকেও আপনাকে পুরোপুরি ধুয়ে মুছে মার্কেটের সাথে অ্যালাইন করতে হচ্ছে। আপনার নিজেকে ধুয়ে মুছে ফেলতে হবে, এবং যেটার জন্য আমি যে পয়েন্টগুলো বললাম, যেটা আমার ডেসক্রিপশানে আছে, এগুলোকে আপনাকে পুরো শিখতে হবে ঠিকভাবে এবং ধুয়ে মুছে নিজেকে রেডি করতে হবে। তা আশা করি বন্ধুরা কাজে দিবে ভিডিওটা। লং টার্মে আপনারা ভিডিওটাকে গাইড হিসেবে কাজে লাগাবেন, এবং ট্রেডিং যখন করবেন মনে রাখবেন যে অবজেক্টিভ থাকবেন সবসময়। নিজে একটা ডেভেলপমেন্ট আসবে তখনই যখন আপনি অবজেক্টিভলি চিন্তা করতে পারতেছেন। আপনি যদি এখানে সাবজেক্টিভ থাকেন তাহলে এখানে সফলতা আসবে না। তা আপনাদের সবার সাফল্য কামনা করি আমি চাই যে আপনার সবাই সফল হন ট্রেডিংয়ে এবং নিজেদেরকে সেভাবে ডিভাইস করেন। কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।